একটি জাতীয় নির্বাচনে যদি দুটি দলের মধ্যে 1% ভোট ব্যবধান হয় তাহলে আসন, সংসদীয় আসনের ব্যবধান হয় কতখানি? হিসেব আছে। 90 সালে সর্বশেষ 1% ব্যবধানে জিতেছিল বিএনপি আওয়ামী লীগের তরফ থেকে। কতটি আসন বেশি পেয়েছিল আওয়ামী লীগ থেকে বিএনপি তখন? প্রায় 90টির বেশি। এই ডেটাটা আমরা দেখাই এবং আরও একটি ডেটা দেখাই। আমার পেছনে যেটা ডেটা বলছে সেটা হলো ন্যারেটিভ নামক একটি সংস্থা। তারা আজকে জরিপ তথ্য প্রকাশ করেছে, যদিও এই তথ্য তারা 5-7 দিন আগেই তাদের বন্ধুমহলে প্রকাশ করেছিল। আজকে আনুষ্ঠানিকভাবে যেই তথ্য প্রকাশ করছে সেখানে বলছে বিএনপি এবং জামাতের ভোটের ব্যবধানও 1%। অর্থাৎ 1% ভোটের ব্যবধান হলে আসন ব্যবধান কত হতে পারে সেটি নিয়ে আলোচনা হচ্ছে না, কিন্তু সেটি মনে করিয়ে দেওয়ার জন্যই আজকে আলোচনা। যদিও ন্যারেটিভ নামক যে সংস্থাটি তারা বিশ্ববিদ্যালয়গুলোর আগে বেশ কিছু ধারণা দিয়েছিল, তাদের সেই ধারণা মোটামুটি ফলাফলে পরিণত হয়েছে, অর্থাৎ শিবির এগিয়ে ভোট পেয়েছে। কিন্তু শিবিরের ভোট 20-22 হাজার ছাত্রের মধ্যে সেখানে 22 কোটি ভোটারের পথ প্রতিফলন, সেটি কি এই জরিপের মধ্যে উঠে এসেছে কিনা? কিন্তু কথা এই কারণে হচ্ছে যে এটি নিয়ে জামায়াত ইসলামী রাজনীতি এবং ইসলামী যারা রাজনীতি পছন্দ করেন, ইসলামী ক্ষমতায়ন পছন্দ করেন, তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কেননা কয়েকদিন আগে প্রথম আলো যে জরিপ করেছিল সেখানে বলা হয়েছিল যে 70% মানুষ বিএনপিকে ভোট দিবে। তার পাল্টা হিসেবে আজকে যে যুক্তি তারা পেয়েছে সেটি নিয়ে তারা উচ্ছ্বসিত। কিন্তু এই যুক্তিও তারা বলছে যে 1% ভোটের ব্যবধানে আসনের ব্যবধান হয় 100-র মতো। আমরা একটা স্ট্যাটাস দেখাই এবং কেন এই জরিপটির ব্যবধান একটা বড় ব্যবধান হিসেবে উঠে এসেছে আগেই বলে নেই। এই জরিপে প্রায় 22,000 মানুষের মতামতটা নিয়েছে। সংসদীয় আসনের প্রায় 295টি আসনে তারা কভার করার চেষ্টা করেছে, সুতরাং আমি ফেলে দিচ্ছি না। কিন্তু যেই বাস্তবতা হলো 1% ভোট ব্যবধান, সেই ব্যবধানে সংসদীয় আসনের তারতম্য কত হতে পারে সেটি আপনাদের একটু দেখাই। যেমন এই জরিপের যে ফলাফল সেটি নিয়ে কথা বলছে জামায়াতের বুদ্ধিজীবীরা। যেমন আমি একটি স্ট্যাটাস দেখছিলাম, দুঃখিত, জামায়াতের একজন বুদ্ধিজীবী ইমরুল হাসান, তিনি বলছেন এমপি ইলেকশনে ন্যাশনাল ভোটের পার্সেন্টেজ ম্যাটার করে না। বিএনপি বাল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের চাইতে 1% ভোট বেশি না পাইয়াও 50 থেকে 100টা বেশি সিট জিতেছে 1991 এবং 2001-এর ইলেকশনে। একটু মনে করিয়ে দিয়েছেন, সেটা যে বলছেন সেটার তথ্যটা আপনাদেরকে দেখতে হবে। এই যে বিএনপি যেই অধিকাংশ আসনে এগিয়ে, দৈনিক মিল্লাতের একটি প্রতিবেদন। কিন্তু আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটি হলো যে 90-এর যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে একেবারে স্পষ্টভাবে আমার কাছে যেই তথ্য আছে সেটি হলো ভোটের পার্সেন্টেজ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অর্থাৎ বিএনপি পেয়েছিল 40.97%, আর আওয়ামী লীগ পেয়েছিল 40.13%। এখানে 1%-রও ব্যবধান না, একেবারে বলা চলে কত, হয়তো 0.80% ভোটের ব্যবধান, নেক টু নেক পার্সেন্টেজ ভোট। কিন্তু সংসদীয় আসনের ব্যবধান কত হয়েছিল? বিএনপি পেয়েছে 193 আর আওয়ামী লীগ পেয়েছিল 62। সুতরাং আপনাকে দেখতে হবে যে এই জরিপের যে ভোট, সেই ভোট আপনাকে আসল তথ্য দিচ্ছে কিনা। এখন এটি বলে আমি যে খুব বেশি বিএনপি সমর্থক এবং অন্যদের কনফিডেন্স বাড়াতে চাচ্ছি এমন না, কিন্তু কনফিডেন্স বাড়ার মতোই যে তথ্য সেটি বোঝার জন্য জামায়াত ইসলাম এবং অন্যান্য দলগুলোর যে মুভ সেটি আপনাকে বিবেচনায় নিতে হবে। তারা তাদের নিজস্ব জরিপ আছে, সেই নিজস্ব জরিপ দিয়েও তারা বুঝছে যে তারা কতখানি ভোট পাবে। অর্থাৎ আমি আসিফ শাহান নামক একজন বুদ্ধিজীবীর লেখা পড়ছিলাম, তিনি বলছেন যে জামায়াতের যে ভোট বেড়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং গ্রামগঞ্জে যে আমরা যেটা তো ভাবছি 5 থেকে 10% ভোট, এটা অনেক ক্ষেত্রে এখন 20-22% পৌঁছে গেছে, যে সেটাও সন্দেহ নেই। কিন্তু এত ভোট বেড়েছে কিনা যে বিএনপির যে ভোট এবং ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংককে টপকিয়ে সংসদীয় আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। আরও একটি ভোটের জরিপের যে তথ্য, সেই তথ্যটা একটু বিশ্লেষণ করা, সেখানে দেখা যাচ্ছে গ্রামের কৃষক, ব্যবসায়ী এবং যুবক তারা বিএনপির প্রতি অনেক বেশি মাত্রায় আকৃষ্ট এবং তারা বিএনপিকে ভোট দেবে। কিন্তু শহরের শিক্ষিত তরুণ তারা অনেক ক্ষেত্রে এনসিপি এবং জামাতের প্রতি দুর্বল হচ্ছে। এটা একটি বড় ইন্ডিকেটর। সেটার একটা ব্যাখ্যা মোশতাক আহমেদ, উনি এই ন্যারেটিভ অর্থাৎ জরিপ
যেটি জামায়াত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলে অনেকে অভিযোগ করছেন, কিন্তু আমি একেবারে উড়িয়ে দিচ্ছি না তাদের যে জরিপ সেটার ফলাফল আমি ধাতব্য নিচ্ছি, নিয়েও বলছি যে 90 সালের যে 0.80% ব্যবধানের ভোট, সেটা তা বিএনপির সাথে আওয়ামী লীগের সিট ব্যবধান ছিল প্রায় 100-110, বেশি সিট পেয়েছে বিএনপি। এখন 1%-এরও বেশি ব্যবধান যদি জামাতের সাথে থাকে, যেহেতু জামাত এখন আর একক জামাত না, পতিত আওয়ামী লীগ, জামাত, ইসলামী আন্দোলন সব মিলিয়ে একটা শক্তি, তাদের সাথে যদি 1%-এরও ব্যবধান এখন আপনারা দেখেন, দুঃখিত, তবুও ভোটে আসনের ব্যবধান হতে পারে 120 থেকে 130। সেই হিসেবে বিএনপি যে ভাবছে তারা 220 থেকে 230টি আসনে জয়লাভ করবে, এটি অযুক্তি না। এবং জামায়াত ইসলাম অন্য তরফ থেকে তারাও বুঝেছে বলেই তারা ঐক্যমত্যের সরকার, জাতীয় সরকার নিয়ে কথা বলছে। আমি বক্তব্যটা একটু শোনাবো যে কেন এই ব্যবধান, সেই ব্যবধান সেটা বোঝা ডক্টর মোশতাকের, তাহলে হয়তো আপনারা আরও একটু ধারণা পাবেন। যে যারা তরুণ, যারা বেশি শিক্ষিত, যারা শহুরে, তারা জামাত এনসিপির দিকে ভোট দিচ্ছে। যারা ব্যবসায়ী, যারা শ্রমিক বা কৃষক, তারা বিএনপিকে বেশি ভোট দিচ্ছে। এটাও ভেরি ইন্টারেস্টিং। এখন এই দুইটা ইন্টারেস্টিং জিনিস, ইনোভেশনে একই রকম ট্রেন্ড ছিল, এই একই সব। আচ্ছা, তো এখন এটার একটা আমি একটা নিজের ব্যক্তিগত বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করবো, সেটা সম্পূর্ণ ভুল হতে পারে, কিন্তু এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ। আমার মনে হয় যে জুলাইতে যে ঘটনাটা ঘটেছিল, জুলাইয়ের ঘটনা ছিল বাংলাদেশে একটা বৈপ্লবিক ঘটনা। এখানে আমাদের যুবক যুবতীরা রাস্তায় নেমে একটা ছোট একটা আন্দোলন করতে গিয়ে দেখলো যে তাদের উপরে যে অত্যাচারটা আসলো, সেটা একটা কর্তৃত্ববাদী সরকারের অত্যাচার না, সেটা একটা ফ্যাসিস্ট সরকারের অত্যাচার। এবং সেটা দেখে পুরা দেশের সব মানুষ রাস্তায় নেমে ফ্যাসিস্ট সরকারকে নামাই দিল। এখন বাংলাদেশের এক অংশ লোক মনে করে যে জুলাই হচ্ছে একটা পথ পরিবর্তনের মুহূর্ত এবং তারা পরিবর্তন চায়। এটা একটা গ্রুপ, এখানে ডান বামের বিষয় না, এটা ইসলাম সেকুলারের বিষয় না। একটা গ্রুপ বাংলাদেশে পরিবর্তন চায়। এই জন্য আমি মনে করি এটা ইসলাম বনাম সেকুলারিজমের এই ভাগ দিয়ে দেখা ভুল হবে। কেন জামাত আগাচ্ছে, কেন বিএনপি কি হচ্ছে, এটা ভুল হবে। এটা ওই ডিবেট না। যেই গ্রুপটা পরিবর্তন চায় সেটা একটা গ্রুপ। আরেকটা কিন্তু বড় গ্রুপ আছে বাংলাদেশে যারা স্থিতিশীলতা চায়। তারা চায় এইসব হাঙ্গামা থেকে আমরা বের হয়ে আসি, আমরা একটা স্থিতিশীল জায়গায় চলে যাই, যে জায়গায় আমরা আগে ছিলাম। একটু লম্বা বক্তব্য, কিন্তু উনি যেটা বলছেন সেটি ব্যাখ্যা করলে এমন দাঁড়ায় যে মানুষ পরিবর্তন চায় এবং তরুণরা পরিবর্তন চায়। যারা পরিবর্তন চায় তারা মনে করছে যে বিএনপিকে দিয়ে পরিবর্তন হবে না, ভাঙচুর অত্যাচার করে এই রাষ্ট্র বদলাতে হবে। আর যারা স্থিতিশীলতা চায়, গ্রামের মানুষ, ব্যবসায়ী সম্প্রদায়, তারা মনে করছে যে না, বিএনপি একমাত্র স্থিতিশীল বাংলাদেশ, শান্তিপূর্ণ বাংলাদেশ উপহার দিতে পারে। এবং এই মেসেজটা যথারীতি আগেই রিড করেছে বিএনপি, এবং সেজন্যই তারেক রহমান বলছেন আমরা শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। অর্থাৎ যারা স্থিতিশীলতা চায় তাদের জন্য বিএনপি কথা বলছে। ওনার বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত না, কিন্তু উনি যেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এই ন্যারেটিভ অর্থাৎ জরিপ প্রতিষ্ঠানকারী প্রতিষ্ঠানের একজন হয়ে, যে এই ধরনের একটা মতদ্বৈধতা আছে, স্থিতিশীলতা বনাম পরিবর্তন। এখন আপনাকে দেখতে হবে যে এর আগে আমরা যে জরিপ দেখেছি সেই জরিপে আনডিসাইডেড অর্থাৎ সিদ্ধান্ত নেয়নি এমন ভোটার সংখ্যা ছিল প্রায় 32%। এদের জরিপে, নির্বাচনের একমাত্র এক মাস আগের জরিপে দেখা যাচ্ছে যে ওইসব মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এখনও 18% মানুষ তারা সিদ্ধান্তহীন। এই 18% মানুষ আমরা ধরে নিতে পারি তারা পরিপূর্ণ আওয়ামী লীগের ভোটার, আবার এমনও ধরে নিতে পারি যে এর কিছু অংশ আওয়ামী লীগের ভোটার এবং কিছু অংশ সত্যিই আনডিসাইডেড। এই সময়ের যে রাজনীতি, সেই রাজনীতির প্রত্যেকটা পদক্ষেপ এমনভাবে ফেলতে হবে যেন এই আনডিসাইডেড ভোটারদের 5 থেকে 7% যদি কোনো দল তার দিকে নিতে পারে, তাহলে একেবারে সারপ্রাইজ একটা যেই ফলাফলের কথা জামাতের তরফ থেকে আশা করা হচ্ছে কিংবা তারা আশা করছে সেটা হতে পারে।
আবার যদি সেটা না হয়, এরকম অবস্থায় থাকে, তাহলে এটি নিশ্চিত বলা যায় যে নির্বাচনে আসন ভিত্তিক যেই ফলাফল, সেখানে বিএনপি এবং জামাতের ব্যবধান হয়তো 120 থেকে 130টি আসনের ব্যবধান হতে পারে, অর্থাৎ তারও বেশি হতে পারে। সেটা 90 আমাদের সামনে উদাহরণ, 2001 উদাহরণ, যদিও এই যে 26 সালের নির্বাচন 90 এবং 2001 থেকে অনেকখানি আলাদা, এবং আমাদের সামনে যেহেতু কোনো ডেটা নেই, আমরা নিশ্চিতভাবে বলতেও পারছি না। খুব বেশি আত্মবিশ্বাসী কোনো পক্ষেই যেন না হয়, সেটাই এই জরিপের মেসেজ বলে আমার মনে হয়। আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজকের গল্প নিয়ে।